যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে, সে অভ্যুত্থানের যে চাওয়া পাওয়াগুলো আছে, সে প্রত্যেকটা চাওয়া পাওয়াকে নতুন রাজনৈতিক দল ধারণ করতে চায়। তাদের ওই যোগ্যতার ভিত্তিতে যারা যে জায়গাটা ডিজার্ভ করে তাদেরকে সেই জায়গাটাতে নিতে আমাদের হেল্প করতে হবে। বাংলাদেশের গত 53 বছরের ইতিহাসে এই প্রথম যে ছাত্রদের এবং যে দলটা হচ্ছে, আমরা একটি ক্যাম্পেইন চালু করেছি এবং সেই ক্যাম্পেইনের মধ্যে আপনারা ফর্মটা পূরণ করবেন এবং সেখানে কিভাবে সিস্টেমটা হওয়া উচিত সেটা নিয়ে কিন্তু আমরা একটি আলোচনা জারি করেছি। নতুন রাজনৈতিক দলের ভবিষ্যতের যে নীতি নির্ধারণ হবে সে বিষয়, তারপর আমি বিস্তারিত উত্তর দেওয়ার জন্য আমাদের সম্মানিত সদস্য সচিব আক্তার হোসেনকে অনুরোধ করছি। অভ্যুত্থানের অপহৃত পরের সময় থেকেই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাবের কথা আমরা বলে আসছি। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির শেষার্ধের মধ্যেই নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করবে। এই রাজনৈতিক দলের নাম কি হতে পারে, মার্কা কি হতে পারে, মূলনীতি কি হতে পারে, প্রত্যেকটা বিষয়ে জনগণের মতামতের প্রতিফলন দেখবার জন্য আমরা একটি ক্যাম্পেইন হাতে নিয়েছি, আপনার চোখে নতুন বাংলাদেশ। এই ক্যাম্পেইনে এখনো পর্যন্ত অনলাইনে 1 লক্ষের অধিক মানুষ তারা তাদের মতামত আমাদেরকে জানিয়েছেন। এই মতামতগুলোতে অনেকগুলো বিষয় এখন পর্যন্ত আমাদের চোখে পড়েছে। মানুষেরা যেমন বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সেবা গ্রহণের ক্ষেত্রে যে ভোগান্তির শিকার হন, সেখান থেকে বেরিয়ে এসে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেন সার্ভিস ওরিয়েন্টেড করা যায় তেমন কথা বলছেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা বিষয়ে পলিসি কি হতে পারে তেমন একটা রাজনীতির বন্দোবস্তের কথা আমরা মানুষের কাছ থেকে পেয়েছি। এখন পর্যন্ত আমরা এই কথাগুলো বলছি। বাংলাদেশে পুরনো যত রাজনৈতিক ব্যবস্থাপনা আছে তার বাইরে এসে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা এবং সারা দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ রাখা, এই উভয়টা বিষয় আমরা কাজ করব। আমরা মানুষের মতামত শুনছি, আমাদের বিশ্বপতির সঙ্গেও আলাপ আলোচনা হচ্ছে এবং হবে। এগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের দলের মূলনীতি, কর্মসূচি, ইশতেহার আমরা পূর্ণাঙ্গ করব। মোটা দাগে আমরা বলতে পারি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে, সে অভ্যুত্থানের যে চাওয়া পাওয়াগুলো আছে, সে প্রত্যেকটা চাওয়া পাওয়াকে নতুন রাজনৈতিক দল ধারণ করতে চায়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের মর্যাদার প্রশ্নকে সব থেকে বড় করে দেখতে চাই আমরা। শুধুমাত্র অধিকারের প্রশ্ন নয়, মানুষের যে মর্যাদার কথা, যে কথা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমরা ঘোষণাপত্রে বলেছি, সেই মর্যাদাকে আমরা পুনরুদ্ধার করতে চাই। আমরা বাংলাদেশের মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে চাই। মানুষের যত সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই। দৈনন্দিন জীবনে জনঘনিষ্ঠ যেসব সমস্যা আছে সেই সব সমস্যার সমাধানের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আমরা একই সাথে এই কথা বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, বিশেষত যারা ছাত্র প্রতিনিধি আছেন, তাদের বিষয়ে বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। মানুষেরা চান যে তারা নতুন রাজনৈতিক দলের হাল ধরুক, আবার একই সাথে সরকারের ছাত্র প্রতিনিধি থাকা দরকার, সে ব্যাপারে মানুষের মধ্যে আলাপ আলোচনা চলছে। আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হইনি, স্থির সিদ্ধান্তে পৌঁছাইনি যে সরকারের কোনো উপদেষ্টা আমাদের সঙ্গে যোগদান করবেন কিনা। কিন্তু আমরা এটা স্পষ্ট করে বলি, সরকারের কোনো উপদেষ্টা যদি আমাদের সঙ্গে যোগদান করতে চান, তাহলে তার আগেই অবশ্যই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তারপরে আমাদের দলে যোগদান করতে হবে। আমরা জনমানুষের কাতারে থেকে, জনমানুষের সাথে থেকে, জনমানুষের হয়ে আমরা রাজনীতি করতে চাই। ধন্যবাদ সকলকে। এই বিষয়ে একটি প্রস্তাবনা দিয়েছিলাম, কারণ আমরা এখনই মনে করি এখনই যদি পিআর পদ্ধতি হয় সেটা কতটুকু এফেক্টিভ হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, সেই বিষয়ে এখন একটি সন্দিহানের জায়গা রয়েছে। তো আমরা এটা পরীক্ষামূলক একটি নির্বাচনে চালু করা যায়, যদি এটা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে ইলেকটোরাল সিস্টেম, সেটাতে যদি ওয়ার্ক করে তাহলে এটা ফুল প্লেজে যাওয়ার সুযোগ থাকতে পারে। তো সেই বিষয়ে যদি আপার পার্লামেন্ট এবং লোয়ার পার্লামেন্টের কোনো একটা পার্লামেন্টে 100 সিট বা 50 সিটের মধ্যে যদি এটা টেস্ট করা হয়,
এবং সকল দলের সাথে অল পার্টিজ একটা কাউন্সিল করে এই বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করতে পারে, তাহলে হয়তো বা এই বিষয়ে কোনো একটা সমাধান আসতে পারবে বলে মনে করি। এবং আমি জাতীয় নাগরিক কমিটি মনে করি যে এটার একটি এই বর্তমান যে আগামীর যে নির্বাচন রয়েছে সেটাতে এটা নিয়ে পরীক্ষামূলক একটি অংশগ্রহণ করা যায় এবং সব পার্টিগুলোর সাথে কথা বলে, এবং আমরা নির্বাচন কমিশনে যারা কাজ করছিলেন তাদেরকে বলবো এই বিষয়টি ভেবে দেখার জন্য। নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের উপরে যখন নতুন করে ভ্যাট বাড়ার আলাপটা আসে, সঙ্গে সঙ্গে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সংবাদ সম্মেলন করে এই যে অতিরিক্ত ভ্যাট আরোপ করা হইতেছে সেই ভ্যাটগুলো প্রত্যাহার করে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য আছে তার মূল্যকে সহনীয় রাখতে আমরা আহ্বান জানিয়েছি, আমরা আমাদের কর্মসূচি দিয়েছি। অনেকগুলো ক্ষেত্রে সরকার সেগুলো শুনেছে, অনেকগুলো ক্ষেত্রে তারা শুনতে পারে নাই। আমরা এখনো দাবি করি যে বাংলাদেশের মানুষ যারা নিম্ন আয়ের মানুষ আছেন তাদের জন্য বাজারে টেকাটা কষ্টকর। বর্তমানে শাকসবজির দাম কম, কিন্তু দোকান থেকে কিনে খেতে হয়, মুদি দোকান থেকে, এমন অনেক কিছুরই দাম বেড়ে গেছে। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি এবং আবারও জানাচ্ছি যে অবশ্যই সাধারণ মানুষের টাকা পয়সার সংকট, সাধারণ মানুষের আয় রোজগারের সংকট, এমত অবস্থায় জিনিসপত্রের দাম বাড়লে মানুষের পক্ষে জীবন ধারণ করা কষ্টকর। সে ব্যাপারে সরকারকে সতর্ক দৃষ্টি দিতে হবে এবং অন্যায্য যত ভ্যাট আরোপ করা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। আমরা এই অভ্যুত্থানের একদম যদি শুরু থেকে একটু লক্ষ্য করি, আমাদের সেই 5 জুন বিকাল বেলা থেকে 6 জুন যখন প্রথম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা বসি, তখন আমাদের এই যে পরিকল্পনার একটা অংশ ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল যে এই আমাদের যে আন্দোলনটা প্রথমে যেটা আমাদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কোনো ব্যক্তি কেন্দ্রিক আন্দোলন হবে না, সেই আন্দোলন কোনো একজন ব্যক্তিকে সামনে রেখে হবে না। এই কারণে আপনারা দেখে থাকবেন ওই জুলাইয়ের যে সময়গুলো ছিল, ওই সময়ে শাহবাগের উন্মুক্ত মঞ্চ বলেন, রাজু ভাস্কর্য বলেন, কিংবা অন্য কোনো জায়গায় এক এক দিন এক একজন ব্যক্তি এক এক দায়িত্ব পালন করত, এক এক দিন সামনের সারিতে এক একজন ব্যক্তি থাকতো। এবং সে কারণেই কিন্তু এই যে পুরো অভ্যুত্থানটি আজকে সফল হয়ে প্রাথমিকভাবে আমরা 5ই আগস্টে খুনি হাসিনাকে দেশ ছাড়া করে আজকের এই অবস্থানে এসেছে। এবং আজকেও এই যে আমাদের প্ল্যাটফর্মগুলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি কিংবা আমাদের এই জাতীয় নাগরিক কমিটি বলি, কোনো প্ল্যাটফর্মই কোনো ব্যক্তি কেন্দ্রিক প্ল্যাটফর্ম না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে মানুষ, তরুণ প্রজন্ম, তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তি কেন্দ্রিক যে রাজনীতি এটার উপরে বিরক্ত। এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্ম এটা আর চাই না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা যেই জায়গাটার যোগ্য, তাদের ওই যোগ্যতার ভিত্তিতে, এই যোগ্যতার অনেক প্যারামিটার হতে পারে লিডারশিপ, হতে পারে কমিউনিকেশন স্কিল, হতে পারে অর্গানাইজিং ক্যাপাবিলিটি, আরো অনেক কিছু হতে পারে, কিন্তু তাদের ওই যোগ্যতার ভিত্তিতে যারা যেই জায়গাটা ডিজার্ভ করে তাদেরকে সেই জায়গাটাতে নিতে আমাদের হেল্প করতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটির সেন্ট্রাল জায়গায় আমাদের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নির্বাহী কমিটি রয়েছে, সামগ্রিকভাবে আমাদের যে নতুন রাজনৈতিক দল আসবে, এই প্রত্যেকটি জায়গায় আমাদের নির্দিষ্ট সময় পর পর কাউন্সিল হবে এবং যারা এই কাউন্সিলের কোন একটি নির্দিষ্ট কাউন্সিলের সদস্য হবেন তাদের সরাসরি ভোটের ভিত্তিতে আমরা এই বিষয়টি নিশ্চিত করব যে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। সো আমরা এটা অবশ্যই আপনাদেরকে আমাদের জায়গা থেকে কথা দিতে পারি যে আগামীর বাংলাদেশে আমরা শুধু গণতন্ত্র দেশে দেখতে চাই না, আমরা যে রাজনৈতিক দলগুলো করতে চাই এবং দেখতে চাই সেগুলোর ভিতরেও গণতন্ত্র দেখতে চাই এবং সেটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশের গত 53 বছরের ইতিহাসে এই প্রথম যে ছাত্রদের এবং যে দলটা হচ্ছে, আমরা একটি ক্যাম্পেইন চালু করেছি এবং সেই ক্যাম্পেইনের মধ্যে আপনারা ফর্মটা পূরণ করবেন এবং সেখানে কিভাবে সিস্টেমটা হওয়া উচিত সেটা নিয়ে কিন্তু আমরা একটি আলোচনা জারি করেছি। ফলত এই ধরনের অংশগ্রহণমূলক রাজনৈতিক দল গঠন এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম, এবং এটা আপনাদের মাঠে চলমান রয়েছে অনলাইনে এবং অফলাইনে। সেটার মাধ্যমে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো কেমন হতে পারে আপনার দলটা আপনি গঠন করবেন।
তো এর চেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া মনে হয় বাংলাদেশে কোনো দলের ইতিহাসে নাই, ভবিষ্যতে হবে না। সেই যাত্রাটা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে যারা আসলে চোখের সামনে লাশ রক্ত দেখে এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে, তাদেরকে এই জীবনে মানে এই পৃথিবীর জীবনে আর নতুন করে ভয় দেখানোর কিছু নেই। সো তারা যে কোনো কিছু ভয়কে সামনে রেখে যে শব্দটা ব্যবহার করা হয়েছে যে দল বড় করছে না, আমরা বিষয়টা এইভাবে দেখি না। আমাদের ভিতরে কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে। হয়তো আমরা যেভাবে চিন্তা করছি এরকম যে প্রোগ্রামগুলো যদি আরো বেশি বেশি হয়, আমাদের ভিতরে কমিউনিকেশন হয়, এই গ্যাপগুলো থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে দেখুন, জাতীয় নাগরিক কমিটি আজকে থেকে 6 মাস আগে জাতীয় নাগরিক কমিটির হয়তো নামটি ছিল না, 5 মাস আগে বা 4 মাস আগে জাতীয় নাগরিক কমিটির নাম এসেছে। আজকে বাংলাদেশে যখন আমার প্রায় 600-র মতো থানা বা উপজেলা রয়েছে, সেখানে বাংলাদেশের অর্ধেক মানচিত্র জুড়ে জাতীয় নাগরিক কমিটি রয়েছে। সো আমরা কিন্তু আমাদের যে কর্মযজ্ঞ সেটি চালিয়ে যাচ্ছি, কিন্তু এটি অবশ্যই একটি গুছানো পদ্ধতিতে হতে হবে। আমি আমার জায়গা থেকে আহ্বান করলাম, খুনি হাসিনার দোসররা গিরগিটির মতো অন্য রূপে আমার কাছে চলে আসলো, সেই সুযোগটি আমরা হতে দিব না। আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিধিগুলো বাছাই করছি, এর ভিতরেও কিন্তু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে মাঝে মাঝে, আমরা সেগুলো সংশোধন করছি। আমরা এই ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি থানা এবং উপজেলায় পৌঁছে যাব, এবং আমাদের এই প্রতিনিধিরা এক একজন লিডার হয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছে যাবে। আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি, এই মাসের মধ্যে আমাদের বাংলাদেশে নতুন করে ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসছে। এই রাজনৈতিক দলের আপনারা যারা আজকে আমাদের সামনে রয়েছেন প্রত্যেকে এক একজন লিডার, এবং এটি মনে করে আপনারা আপনাদের জায়গা থেকে ওই যোগ্য দক্ষ সৎ, এই সৎ দেশের প্রতি দেশের মানুষের প্রতি যে মানুষগুলো আছে, আপনারা নিজের এক একজন লিডার হয়ে সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার কাজে আজকে থেকে লেগে পড়ুন। আমরা বিশ্বাস করি আমরা যদি ওই স্পিরিটটাকে সামনে নিয়ে আগামীর বাংলাদেশে কাজ করতে পারি, খুব বেশি দেরি নয়, আগামীর বাংলাদেশের ছাত্র জনতার রায় আপনারাই বাংলাদেশের সংসদে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবেন। স্থানীয় জায়গায় কিছু আছে এবং রাষ্ট্রীয় জায়গায় কিছু আছে আমাদের মহানগর কেন্দ্রিক এবং ঢাকা কেন্দ্রিক। এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলে। আমি এতটুকু বুঝি যে আমাদের ট্যাক্সের টাকায় যা চলে সেটা আমাদের কথা শুনতে হবে। এই মনস্তত্ত্ব আনার জন্য আমাদেরকে একটা অভ্যুত্থান আনতে হয়েছে। এই মনস্তত্ত্বটা ছিল না, এবং আমরা অনেকেই আমাদের নিজেদের জায়গা থেকে মেনে নিয়েছিলাম যে এই বাংলাদেশ পরিবর্তন করা, এই প্রতিষ্ঠানগুলো আমার কথা শুনবে, এই প্রতিষ্ঠানগুলো আমার প্রবলেম সলভ করবে, এই জায়গাটা আসলে থাকবে না। এটাই আমরা মনে করেছিলাম, আমরা বিশ্বাস করে নিয়েছিলাম যে হবে না এই জায়গাটা চেঞ্জ। কিন্তু যখন একটা অভ্যুত্থান ঘটেছে, তার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যখন দেখি, এই প্রতিষ্ঠানগুলোর পরিবর্তনটা আমরা দেখতে চাই। অবশ্যই এই জায়গাটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি, যে জনগণের প্রতিষ্ঠান জনগণের নির্দেশে চলবে, জনগণের প্রবলেম সলভ করবে, এটাই তার একমাত্র উপায় হবে টিকে থাকা। আদারওয়াইজ এই ধরনের প্রতিষ্ঠান ভেঙে আমরা আবার নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো, যা আমাদের ট্যাক্সের টাকায় চলবে, যা আমাদের দেওয়া রাজস্বের টাকায় চলবে, সব ধরনের প্রতিষ্ঠান আমাদের সার্ভিসে কাজে লাগবে। এটাই আমরা আশা করব, এটাই আমরা নিশ্চিত করব, এবং এটা নিশ্চিত করার জন্য আমাদেরকে সব সময় প্রবলেম সলভিং পলিটিক্স কে এন্ডোর্স করতে হবে। এবং যারা এই ম্যানিফেস্টোতে, যত রাজনৈতিক দল আছে যারা তাদের ম্যানিফেস্টোতে এই জায়গাগুলো অ্যাড্রেস করবে না, তারা পিপল সার্ভিং পলিটিক্স করবে না। আর যারা অ্যাড্রেস করবে তারাই সামনের দিনে বাংলাদেশের জনগণের জন্য নতুন ধরনের প্রতিষ্ঠান এবং আগের যে প্রতিষ্ঠান ছিল সেগুলোকে সংস্কার করে জনমুখী করার যে প্রচেষ্টা, সেটার সাথে একমত থাকবে। ধন্যবাদ।